সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। এমন সময় নীলা এসে বলল, আবির ভাইয়া, তুমি আমার চকলেট খেয়েছো? না। মিথ্যা বলছো। আমি কি ছোট বাচ্চা যে চকলেট খাবো? চকলেট খাওয়ার জন্য বাচ্চা হতে হয় না। আমি বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। সে জিভ বের করে ভেঙচি কাটল, তারপর দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। এই মেয়েটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। আমার মামাতো বোন, আমার চেয়ে 6 বছরের ছোট, আর পৃথিবীর সবচেয়ে বাচ্চা মনের মানুষ। আমি যেখানে শান্ত, গম্ভীর আর কম কথা বলা মানুষ, সেখানে নীলা হলো একদম উল্টো। সারাক্ষণ কথা বলবে, কারো সাথে ঝগড়া করবে, আর 5 মিনিট পর নিজেই হাসতে হাসতে ভাব করবে যেন কিছুই হয়নি। ছোটবেলা থেকেই আমার পেছনে লেগে থাকাটা ছিল তার অন্যতম শখ। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম, কিন্তু শান্তি বলে জিনিসটা আমার কপালে নেই বললেই চলে। মাত্র 5 মিনিটও যায়নি, হঠাৎ দরজার বাইরে থেকে ফিসফিস শব্দ ভেসে আসলো। চোর! আমি ভ্রুকুচকে মাথা তুললাম, তখনই আবার দৌড়ে পালালো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই মেয়ের বয়স 22 বছর, অথচ আচরণ দেখে মনে হয় 12 বছরের একটা বাচ্চা। আমি আবার কাজে মন দিলাম। কিছুক্ষণ পর টের পেলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি নীলা, 2 হাত পেছনে রাখা, মুখে নিষ্পাপ ভাব। কি? কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? আছে তো। কি আছে? তুমি রাগ করলে দেখতে ভালো লাগে। আমি কপালে হাত ঠেকালাম। নীলা, আমাকে কাজ করতে দে। আচ্ছা। বলেই চলে গেল। আমি মনে মনে খুশি হলাম, অবশেষে শান্তি। কিন্তু ঠিক 30 সেকেন্ড পরেই আবার ফিরে এলো, এবার হাতে একটা খাতা। আবির ভাইয়া, একটা প্রশ্ন আছে। বল। যদি একটা মেয়ে খুব সুন্দর হয়, খুব ভালো হয়, খুব কিউট হয়, বলেই থামল। আমি ভ্রুকুচকে বললাম, তারপর? তাহলে তাকে প্রতিদিন চকলেট কিনে দেওয়া উচিত না? কি বলতে চাস, সোজাসুজি বল। আমার চকলেট চাই। আচ্ছা, তুই কি বাচ্চা? না। তাহলে সারাদিন এত চকলেট চকলেট করিস কেন? কারণ খেতে ভালো লাগে। সবকিছু ভালো লাগলেই করতে হয় না। তাহলে তোমার তো ঘুরতে ভালো লাগে, তাহলে তুমি কেন এত ঘোরাঘুরি করো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তোর সাথে তর্ক করে কেউ জিততে পারবে না। নীলা বিজয়ের মতো হাসল। জানি। এটা গর্বের বিষয় না। আমার কাছে গর্বের বিষয়। আমি মাথা নেড়ে আবার ল্যাপটপের দিকে তাকালাম, কিন্তু এবার নীলা আর কিছু বলল না। অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেল। ব্যাপারটা খেয়াল করলাম ঠিকই, কিন্তু কিছু বললাম না। কয়েক মিনিট পর হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো। আবির ভাইয়া, হুম? আজ বিকালে বাসায় গেস্ট আসবে, জানো? না। এখন তো জানো। হুম। আমি কোনো আগ্রহ দেখালাম না। নীলা ভ্রু কুচকালো। তোমার কোনো আগ্রহ নেই? গেস্ট আসলে আমার আগ্রহ থাকার কি আছে? আছে। কি? নীলা একটু ইতস্তত করল। তারা আমাকে দেখতে আসবে। আমার আঙ্গুল কিবোর্ডের উপর থেমে গেল। আমি ধীরে ধীরে মাথা তুললাম। মানে? মানে বিয়ের জন্য। কথাটা বলেই সে অন্যদিকে তাকালো। প্রথমবারের মতো মেয়েটাকে অস্বাভাবিক লাগছিল। যে মেয়ে 5 মিনিট আগেও চকলেট নিয়ে যুদ্ধ করছিল, সে এখন অদ্ভুত শান্ত। আমি কয়েক সেকেন্ড কিছু বললাম না, তারপর বললাম, ও। নীলা মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। শুধু ও? তাহলে কি বলবো? কিছুই না। বলেই জানালার দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতর হঠাৎ কেমন যেন নীরবতা নেমে এলো। আমি আবার ল্যাপটপের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুতভাবে মনোযোগ দিতে পারছিলাম না। কয়েক মুহূর্ত পর নীলা আবার বলল, যদি তারা আমাকে পছন্দ করে? তাহলে তো ভালো। আর যদি আমার বিয়ে হয়ে যায়? একদিন তো হবেই। নীলা এবার কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
আমি অবাক হলাম, কারণ এই প্রথম নীলাকে এত চুপচাপ দেখছি। হঠাৎ সে ধীরে ধীরে বলল, তাহলে তোমাকে আর বিরক্ত করতে পারবো না। আমি হেসে বললাম, সেটা তো ভালো খবর। কিন্তু আশ্চর্যজনকভাবে নীলা হাসল না, বরং তার মুখটা আরো গম্ভীর হয়ে গেল। সত্যি? আমি এবার সম্পূর্ণভাবে ল্যাপটপ বন্ধ করে তার দিকে তাকালাম। মেয়েটার চোখে সেই চিরচেনা দুষ্টুমি নেই, বরং এমন একটা অনুভূতি যেটা আমি ঠিক বুঝতে পারলাম না। সাধারণত নীলা কোনো কথার জবাবে অন্তত 5টা কথা বলে, কিন্তু এবার আর কিছু বলল না। ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলাম। কেন জানি বুকের ভেতর হালকা একটা অস্বস্তি কাজ করছিল। বিকেলের দিকে পুরো বাসা ব্যস্ত হয়ে গেল। আত্মীয় স্বজন, রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। আমি ইচ্ছা করেই নিজের ঘরে ছিলাম, কারণ এসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু একসময় আম্মু এসে বলল, আবির, নিচে আয়। কেন? গেস্ট এসেছে। তো তোর মানে? মানুষজন এসেছে, একটু দেখা কর। আমি বাধ্য হয়ে নিচে নামলাম। ড্রয়িং রুমে ঢুকতেই কয়েকজন ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখলাম। সবাই বেশ হাসি খুশি, আর এক কোণে মাথা নিচু করে বসে আছে নীলা। আজ মেয়েটাকে অন্যরকম লাগছে। হালকা রঙের শাড়ি, চুলগুলো সুন্দর করে বাঁধা, মুখে কোনো দুষ্টুমি নেই, অদ্ভুত শান্ত। আমি তাকিয়েছিলাম কয়েক সেকেন্ড। হঠাৎ নীলা চোখ তুলে আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হতেই সে আবার চোখ সরিয়ে নিল। কেন জানি সেটা ভালো লাগলো না। রাত প্রায় 8:30টার দিকে অতিথিরা চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, ছেলেপক্ষ নীলাকে খুব পছন্দ করেছে। আমি চুপ করে রইলাম। ওরাও রাজি, আমরাও রাজি। আমি ধীরে ধীরে ঘুরলাম। এত তাড়াতাড়ি? ভালো পরিবার, ছেলেও ভালো চাকরি করে। আমি মাথা নেড়ে আবার বাইরে তাকালাম, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতর কেমন জানি খালি লাগছিল। পরে কয়েকদিন নীলাকে আগের মতো লাগছিল না। সে আর আমার ঘরে আসে না, চকলেট নিয়ে ঝগড়া করে না, আমার জিনিস লুকিয়ে রাখে না, এমনকি আমাকে বিরক্তও করে না, যেটা সবসময় আমার কাছে শান্তির বিষয় ছিল। এখন সেটা কেন জানি অসহ্য লাগতে শুরু করলো। একদিন দুপুরে খাবার টেবিলে বসেছিলাম, হঠাৎ খেয়াল করলাম নীলা চুপচাপ খাচ্ছে। আমি বললাম, কি ব্যাপার, আজকাল এত শান্ত কেন? নীলা মুস্কি হাসল। বড় হয়ে গেছি। নাটক করিস না, তোর মতো মানুষ বড় হতে পারে? বিয়ে হয়ে গেলে সবাই বড় হয়ে যায়। কথাটা শুনে কেন জানি আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি আর কিছু বললাম না। কয়েকদিন পর কথা পাকাপাকি করার জন্য তারিখ ঠিক হলো। সেদিন রাতে ঘুম আসছিল না। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে পূর্ণিমার চাঁদ, ঠান্ডা বাতাস, আর ছাদের এক কোণে বসে আছে নীলা, হাঁটু জড়িয়ে চুপচাপ। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। এখানে কি করছিস? বসে আছি। এত রাতে? ঘুম আসছে না। আমি কিছু বললাম না। কয়েক মুহূর্ত পর সে হঠাৎ বলল, আবির ভাইয়া, হুম? আমি চলে গেলে আমাকে মিস করবে? না। একটুও না? না। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোর করে হাসল। আমিও করব না। কিন্তু তার গলার কাঁপুনি আমি স্পষ্ট শুনলাম। কথা পাকাপাকির আগের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। দুপুরে আমি বাসায় ফিরতেই দেখি সবাই অস্থির। আম্মু চাচি অনেক অস্থির, আব্বু চাচা রেগে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আম্মু দাঁত চেপে বললেন, এ বিয়ে হবে না। কেন? ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আরও বললেন, আমাদের সাথে প্রতারণা করেছে। এসব জেনে আমরা আমাদের মেয়েকে কোন ভরসায় দিব? আমি বললাম, কে বলেছে তোমাদের এসব? আমরা খোঁজ লাগিয়েছিলাম অনেক মানুষ দিয়ে, আর সবাই একটা না একটা খারাপ দিক বলেছে। কেউ বলেছে ছেলের পরিবার সুদ খায়। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর অজান্তেই বুক থেকে একটা ভারী চাপা নিঃশ্বাস বের হয়ে এলো, যেন অনেক দিনের কোনো অদৃশ্য বোঝা হঠাৎ নেমে গেছে।
কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। আমি কেন স্বস্তি পেলাম? কেন? সেদিন রাতে নীলা আমার ঘরের সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি উঠে দাঁড়ালাম। কাঁদছিস কেন? নীলা ধীরে ধীরে বলল, সবাই ভাবছে আমি বিয়ে ভেঙে যাওয়ার জন্য কাঁদছি। তাহলে? নীলা মাথা নিচু করল। আমি অন্য কারণে কাঁদছি। আমি ভ্রু কুঁচকালাম। কি কারণ? নীলা ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখে পানি জমে আছে। কারণ আজকে বুঝলাম কি বুঝলি? নীলা ফিসফিস করে বলল, পৃথিবীতে একটা মানুষকে ছাড়া আমি কোথাও ভালো থাকতে পারবো না। আমার বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। আমি স্থির হয়ে গেলাম। নীলা ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর কাপা গলায় বলল, আর সেই মানুষটা তুমি, আবির ভাইয়া। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড নড়তেও পারলাম না। নীলা চোখের পানি মুছে নিচের দিকে তাকিয়ে রইল। নীলা নীলা তিক্ত হেসে বলল, জানি আমার এসব বলা উচিত হয়নি। তুই? প্লিজ আগে আমাকে বলতে দাও। আমি চুপ করে গেলাম। নীলা ধীরে ধীরে বলল, ছোটবেলা থেকে সব সময় তোমার পিছনে ঘুরতাম। সবাই ভাবতো আমি তোমাকে শুধু বিরক্ত করি, কিন্তু আমি নিজেও জানতাম না কেন তোমার কাছেই থাকতে ভালো লাগে। সে হালকা হেসে চোখ মুছল। তুমি রাগ করতে, বকা দিতে, ধমক দিতে, তারপরও তোমার আশেপাশে ঘুরতে ইচ্ছে করতো। যেদিন শুনলাম আমাকে দেখতে আসবে, সেদিন প্রথম ভয় পেয়েছিলাম। ভয়? নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তখনই বুঝলাম আমি আসলে কাউকে ছেড়ে যেতে ভয় পাচ্ছি। আমি ধীরে ধীরে বললাম, আমাকে? নীলা চোখ নামিয়ে ফেলল। হুম। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর আমি বললাম, তুই জানিস তো আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। নীলা মৃদু হেসে বলল, জানি। তাই হয়তো এসব নিয়ে তুই ভুল বুঝছিস। কথাটা বলে কেন জানি নিজের কাছেই মিথ্যা মনে হলো। নীলা মাথা নেড়ে বলল, হতে পারে। তারপর দরজার দিকে হাঁটতে শুরু করলো। চিন্তা করো না, আমি আর এসব নিয়ে কিছু বলবো না। বলেই ধীরে ধীরে চলে গেল। আর আমি প্রথমবারের মতো বুঝলাম, মেয়েটার চলে যাওয়ার কল্পনা করলেও কেন জানি বুকটা খালি খালি লাগে। পরের কয়েকদিন নীলা সত্যিই দূরে দূরে থাকতে শুরু করলো। আগের মতো ঘরে আসতো না, অকারণে ফোন দিত না, আমার চায়ের কাপ লুকিয়ে রাখত না। অদ্ভুতভাবে ভদ্র হয়ে গেল। আর ঠিক তখনই আমি বুঝলাম আমি তার সেই বিরক্ত করাগুলোকে কতটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। একদিন দুপুরে অফিস থেকে ফিরে নিজের টেবিলের ওপর একটা ছোট চকলেট দেখতে পেলাম, সাথে একটা কাগজ। চকলেটটা চোরের জন্য, নিচে একটা ছোট্ট হাসির ইমোজি আঁকা। আমি অজান্তেই হেসে ফেললাম। ঠিক তখনই বুঝলাম অনেকদিন পর আমি মন খুলে হাসলাম। আর সেই হাসির কারণ একজনই, নীলা। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ পাশে এসে দাঁড়ালো নীলা। কিন্তু এবার কোনো দুষ্টুমি নেই, শুধু নীরবতা। আমি ধীরে ধীরে বললাম, একটা প্রশ্ন করব? করো। যদি ওই বিয়েটা হয়ে যেত তাহলে তুই কি করতি? নীলা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তাহলে হয়তো আমি হাসতাম ঠিকই, কিন্তু কিন্তু কি? ভেতরে ভেঙে যেতাম। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। প্রথমবারের মতো মনে হলো মেয়েটাকে হারানোর চিন্তাটাই অসহ্য। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে রইলাম। বারান্দার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু আমার মাথার ভেতর যেন ঝড় চলছে। হঠাৎ আমি বললাম, নীলা। হুম। আমি তার দিকে তাকালাম। প্রথমবারের মতো মেয়েটার চোখের দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছে। একটা কথা জিজ্ঞেস করব? নীলা মৃদু মাথা নাড়ল। আমি গভীর শ্বাস নিলাম। যদি আমি তোকে একটা প্রশ্ন করি, সত্যি উত্তর দিবি? দিব। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, তুই কি আমাকে শুধু ভালোবাসিস? নীলা চোখ নামিয়ে ফেলল। আমি আবার বললাম, আমাকে কি তুই স্বামী হিসেবে চাস?
কথাটা শুনে নীলা একদম স্থির হয়ে গেল। তার চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠল। আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক মুহূর্ত পর সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমাকে আমার সবকিছু হিসেবে চাই। আমার বুকের ভেতর ধক করে উঠল। নীলা চোখের পানি মুছে হালকা হেসে বলল, আমার বুকের ভেতর ধক করে উঠল। নীলা চোখের পানি মুছে হালকা হেসে বলল, আর যদি সোজা উত্তর চাও? সে আমার দিকে তাকালো। তাহলে হ্যাঁ। হ্যাঁ। নীলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে আমার স্বামী হিসেবে চাই। কথাটা বলেই সে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আমি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না। শুধু মনে হচ্ছিল এতদিন ধরে যে উত্তরটা খুঁজছিলাম সেটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে বললাম, জানিস, আমি সবসময় ভাবতাম তুই শুধু একটা বাচ্চা মেয়ে। নীলা ভ্রু কুঁচকাল। আবার শুরু করছো? আমি হেসে ফেললাম। কিন্তু এখন বুঝেছি তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। নীলার চোখ আবার ভিজে উঠল। আর আমি তোকে হারাতে চাই না। নীলা ঠোঁট কামড়ে হাসল। তাহলে হারাতে দিও না। আমি মাথা নেড়ে বললাম, দিব না। পরদিন সকালে সবাই ড্রয়িং রুমে বসেছিল। আমি সাধারণত পারিবারিক আলোচনায় খুব একটা কথা বলি না, কিন্তু সেদিন সবাইকে অবাক করে দিয়ে আমি নিজেই বললাম, আমার একটা কথা আছে। সবাই আমার দিকে তাকালো। আব্বু চা খেতে খেতে বললেন, কি কথা? আমি একবার নীলার দিকে তাকালাম। সে মাথা নিচু করে বসে আছে। আমি শান্ত গলায় বললাম, যদি তোমাদের আপত্তি না থাকে আমি নীলাকে বিয়ে করতে চাই। পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। চাচা চাচি, আব্বু আম্মু সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। সবচেয়ে বেশি অবাক হয়েছে নীলা। মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু প্রথমে চুপ করে থাকলেন, তারপর হঠাৎ হাসলেন। এতদিনে মুখ খুললি? আব্বু হেসে মাথা নেড়ে বললেন, আমরা তো অনেক আগেই বুঝেছিলাম। নীলা লজ্জায় একদম লাল হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, তোমরা বুঝেছিলে? যেই মেয়ে সারাক্ষণ একটা ছেলের পেছনে ঘোরে, আর যে ছেলে বাইরে থেকে রাগ দেখালেও সব সময় তার খোঁজ রাখে, সেটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল, আর নীলা মাথা নিচু করে বসে রইল। কয়েক মাস পর আজ আমাদের বিয়ের দিন। সব আনুষ্ঠানিকতা শেষ। রাত গভীর। আমি ঘরে ঢুকতেই দেখি নীলা বিছানার একপাশে বসে আছে, মুখে লাজুক হাসি। আমি পাশে বসতেই সে ধীরে ধীরে বলল, একটা কথা বলবো? বল। মনে আছে আমি বলেছিলাম তোমাকে আর বিরক্ত করতে পারবো না? আমি হেসে ফেললাম। হুম। নীলা মুখ টিপে হাসল। এখন তো সারা জীবন বিরক্ত করার লাইসেন্স পেয়ে গেছি। আমি হেসে মাথা নাড়লাম। হ্যাঁ, এখন আর কিছু করার নেই। নীলা খুশিতে হাসতে লাগলো। আর আমি বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় শান্তিটা আসলে এই দুষ্ট বাচ্চা মনের মেয়েটার মাঝেই লুকিয়েছিল। ঘরের ভেতর নরম নীরবতা। বাইরে রাত গভীর হয়ে এসেছে। নীলা মাথা নিচু করে নিজের আঙ্গুল নিয়ে খেলছিল। আমি মুচকি হেসে বললাম, কি ভাবছ? কিছু না। মিথ্যা। একটা জিনিস ভাবছি। কি? নীলা ধীরে ধীরে আমার দিকে তাকালো। এতদিন তোমাকে শুধু আবির ভাইয়া বলেছি। আমি হেসে ফেললাম। এখনো তো তাই বলছিস? নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। অভ্যেস বদলাতে সময় লাগে। আমি মাথা নেড়ে বললাম, সমস্যা নেই। কিছুক্ষণ পর সে আস্তে করে আমার কাঁধে মাথা রাখল। যে মেয়েটা সারা জীবন দুষ্টুমি করেছে সে মেয়েটা আজ অদ্ভুত শান্ত। আমি ধীরে ধীরে তার হাতটা ধরলাম। নীলা মৃদু হেসে বলল, জানো, আজকে আমার খুব ভালো লাগছে। কেন? কারণ এখন তোমাকে বিরক্ত করার অধিকার পুরোপুরি আমার। আমি হেসে ফেললাম। তারপর হঠাৎ আমার দিকে একটু ঝুঁকে এসে কপালে আলতো করে একটা চুমু দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকাতেই সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। মিথ্যা।
আমি হেসে মাথা নাড়লাম। তারপর তাকে কাছে টেনে নিলাম। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে নিজের ঠোঁট রাখলাম। কিছুক্ষণ কিস করার পর আমি নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম নীলার দিকে। নীলা কিছু একটা বুঝতে পেরে ঢুক গিলল। আমি হালকা হেসে বললাম, ভয়ের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক না যে তোমায় খেয়ে ফেলবো। আমি তো শুনেছি এই রাতে ছেলেরা নাকি বাঘ ভাল্লুকের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। মানে, কে বলেছে এসব? আমার বান্ধবীরা। কি বলেছে? ওদের হাজবেন্ড নাকি। বলেই থেমে গেল। আমি ভ্রুকুচকে বললাম, তারপর? কিছু না। বলেই চোখ নামিয়ে নিল। আমি আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বললাম, তারপর কি হয়েছিল বলো না। দেখ, ওইসব বলতে পারবো না। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আচ্ছা, না বললেও চলবে। নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই আমি আবার বললাম, কিন্তু একটা কথা বলতে পারি। কি? আমি ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, তোর বান্ধবীরা যাই বলুক না কেন, আমি শুধু চাই তুমি আমার পাশে স্বস্তিতে থাকো। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে হাসল। জানো, তোমার এই কথাগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কোন কথাগুলো? যে কথাগুলো শুনে মনে হয় আমি নিরাপদ। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। নীলা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। আমি তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করে বলল, ছোটবেলায় একটা ইচ্ছে ছিল, কি ইচ্ছে? সারা জীবন তোমার আশেপাশে ঘুরবো। আমি হেসে বললাম, সেটার তো কোনো পরিবর্তন হয়নি। নীলা মুখ তুলে তাকালো। হয়নি? না, শুধু সম্পর্কের নামটা বদলে গেছে। নীলা হেসে ফেলল। তার সেই চেনা দুষ্টু বাচ্চাসুলভ হাসি, যে হাসিটা দেখে আমার বিরক্ত হওয়ার কথা ছিল, অথচ আজ সেটাই আমার সবচেয়ে প্রিয়। কিছুক্ষণ পর সে হঠাৎ বলল, আবির, হুম, একটা প্রতিশ্রুতি দিবে? চেষ্টা করব। নীলা ঠোঁট ফুলিয়ে বলল, না, পুরোপুরি দিবে। আমি হেসে মাথা নাড়লাম। আচ্ছা বল। নীলা নিজের ছোট আঙ্গুলটা এগিয়ে দিল। কখনো আমাকে একা ফেলে যাবে না? আমি তার আঙ্গুলে নিজের আঙ্গুল জড়িয়ে নিলাম। যাব না। আর রাগ করলেও কথা বলা বন্ধ করবে না? আচ্ছা। আর আর? নীলা মুস্কি হেসে বলল, মাঝে মাঝে চকলেট কিনে দিবে। আমি হেসে উঠলাম। আসল কথাটা এখন বের হলো। নীলা গর্ভের ভঙ্গিতে বলল, অবশ্যই। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, দিব। নীলা খুশিতে হাততালি দিয়ে উঠল। আমি অবাক হয়ে তাকালাম। তারপর দুজনেই হেসে উঠলাম। সেই হাসির মাঝেই বুঝলাম, জীবনের অনেক বড় বড় স্বপ্ন থাকতে পারে, অনেক অর্জন থাকতে পারে, কিন্তু দিনের শেষে শান্তি খুঁজে পাওয়া যায় একজন মানুষের কাছেই। আর এভাবে শেষ হলো তানভীর আর নীলার মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় জড়ানো রূপকথা। জীবনের ব্যস্ততায় আমরা হয়তো অনেক কিছুই খুঁজি, কিন্তু দিন শেষে মনের শান্তিটা লুকিয়ে থাকে খুব প্রিয় কোনো মানুষের চেনা হাসিতেই। প্রিয় শ্রোতা, পিচ্চি চাচাতো বোন যখন আদুরে বউ গল্পটি আপনাদের কেমন লাগলো? তানভীর আর নীলার এই মিষ্টি রসায়ন কি আপনাদের মন ছুঁতে পেরেছে? তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন। আর এইরকম সুন্দর সুন্দর ভালোবাসার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন, যেন তারাও এই মিষ্টি অনুভূতির ভাগিদার হতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।